দেখেন, এই হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর অফিসিয়াল স্পেয়ার পার্টসের দাম। এটা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পাওয়া। এখানে একটা এলইডি ইন্ডিকেটর পেয়ারের দামই 4750 রুপি। আল্লাহ রে, বাংলাদেশে যে কত টাকা দাম হবে আল্লাহ মাহবুদ জানে। রয়্যাল এনফিল্ডের কাস্টমার বেসটা পুরাই আলাদা। সো যারা রয়্যাল এনফিল্ড কিনতেছেন তারা আসলে জেনে বুঝেই কিনতেছে যে না, এই বাইকটাতে মেইনটেনেন্স কস্ট অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি, অন্যান্য খরচও এই বাইকের অনেক বেশি। কিন্তু তাও একটা কথা বলতেই হয় যে আমরা বাঙালি, আমাদের শক্ত ভাই অনেক বেশি। সো আমরা অনেকেই এমনও আসছি যে যারা হয়তো একটা বাইকই আছে, তারা এই বাইকটা বিক্রি করে দিয়ে দেন একটা রয়্যাল এনফিল্ড কেনার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো তাদের জন্য একটা কথা বলি ভাই, যে রয়্যাল এনফিল্ড কিনবেন খুব ভালো কথা, কিন্তু কিছু জিনিস মাথায় রেখে দেন রয়্যাল এনফিল্ডটা কিনবেন। আর আমি এই কথাগুলো বলতেছি কেন, বিকজ রিসেন্টলি আমি ইন্ডিয়াতে যে 11 দিন আমার কাজিনের রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350টা চালায় আসছে। আমার কাছে চালায় খুবই ভালো লাগছিল। বাট ওই জিনিসটাকে যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চালাবো তখন কয়েকটা কথা মাথার মধ্যে এমনিতেই চলে আসে। তার মধ্যে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে যাদের বাইক একটাই এবং তারা যদি চিন্তা করে যে না, আমি আমার এই বাইকটা বিক্রি করে দিয়ে, যেমন ধরেন কেউ জিক্সার চালাচ্ছে বা ইউজেড চালাচ্ছে বা এই রেঞ্জের কোনো একটা কমিউটার বাইক চালাচ্ছে 150 সিসির, সে যদি চিন্তা করে যে না ভাই, আমি আমার এখন এই বাইকটা বাইকটা বিক্রি করে দিয়ে দেন আমি একটা রয়্যাল এনফিল্ড কেনার জন্য রেডি হচ্ছি, কথার কথা, তখন তাকে কয়েকটা জিনিসটা মাথার মধ্যে রাখতেই হবে। সেটা হচ্ছে যে সে এতদিন যেই বাইকটা চালায় আসছিল, বাইকটা একে তো ছিল অনেক হালকা। এখন যখন সে একটা রয়্যাল এনফিল্ড বাইক চালাবে, একটা ক্লাসিক নিক বা হান্টার নিক, যেটাই নিক, প্রত্যেকটার ওয়েটই 170-র উপরে। তো হান্টারের ওয়েটটাই সবচেয়ে কম 177 কেজি, বাট বাকিগুলার ওয়েট 195 কেজির মতো। তো ওয়েট যখন অনেক বেশি, তখন তার বাইকটা রেগুলার ড্রাইভ করতে বা রাইড করতে একটু হইলেও প্রবলেম হলেও হতে পারে, স্পেসিফিকলি ঢাকা শহরের যে জ্যাম। কারণ 5 মিনিট পরই তো ভাই কোথাও না কোথাও আমাদেরকে জ্যামে দাঁড়াইতে হচ্ছেই। তো ওই জায়গাটাতে আসলে এত ভারী একটা বাইক নিয়ে চালানো কিন্তু চারটিখানি কথা না। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে বাইকে কিন্তু কোনো ইঞ্জিন কুলিংয়ের জন্য আলাদা করে কোনো লিকুইড কুল সিস্টেম নাই। সো পুরাটাই এয়ার কুলড। যদিও বলে যে ভিতরে আপনার একটা এয়ার অয়েল কুল সিস্টেম বলে, বাট আলাদা করে কোনো রেডিয়েটর নাই এগুলোর জন্য। সো ধরে নিতে পারে আমরা বাইকটা আসলে এয়ার কুলডই একটা বাইক। সো বাইক কিন্তু ভালোই গরম হয়। আর স্পেসিফিকলি আপনি যখন জ্যামের মধ্যে থাকবেন তখন তো ভাই গরম হবে, এটা খুবই খুবই স্বাভাবিক একটা জিনিস। আর এই বাইক যদি একবার আপনার হাত থেকে পড়ে তাহলে কিন্তু ভাই মানে বেশ ঝামেলাই পোহাইতে হবে। কারণ আমি যখন ইন্ডিয়াতে বাইকটা চালাচ্ছিলাম, একবার আমার কাছে বাইকটি একটু কাত হয়ে গেছিলো, পিছে পিলিয়ন ছিল, আমার কাজিনই বসা ছিল পেছনে। তো আমারই ওই বাইকটা না ধরে রাখতে বেশ কষ্ট হয়ে গেছিলো। আমি পড়ে যাই নাই, কিন্তু বাইকটা ধরে রাখতে মানে ভালোই কষ্ট করতে হয়েছিল। সো এত ভারী একটা জিনিস নিয়ে প্রতিদিন মুভ করাটা, জ্যামের মধ্যে ঢাকা শহরে মুভ করাটা একটু হইলেও ডিফিকাল্ট হবে ভাই। বাট এইটা আসলে যে যেরকম রাইড করে তার উপর ডিপেন্ড করে। আপনি যদি ভালো রাইডার হয়ে থাকেন, যদি এক্সপিরিয়েন্স রাইডার হয়ে থাকেন, আপনার কাছে এটা কিছুই মনে হবে না। আসলে একদম নর্মালি আপনি চালাই যেতে পারবেন, কোনো ইস্যু নাই। সো রাইডিংয়ের পয়েন্টটা তো গেল, কিন্তু এখানে আরেকটা বড়সড় পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এইটার স্পেয়ার পার্টসের দাম। যদিও এখনও বাংলাদেশ অফিসিয়ালের প্রত্যেকটা স্পেয়ার পার্টসের দাম ডিক্লেয়ার হয় নাই, কিন্তু রয়্যাল এনফিল্ডের যে অফিসিয়াল ইন্ডিয়ান ওয়েবসাইটটা আছে, ওখানে যেই আমি ঘুরতেছিলাম এতক্ষণ, এবং ওখানে দেখতেছিলাম যে প্রত্যেকটা পার্টসের দাম না, মানে অফিসিয়াল যেই পার্টসগুলো তার দাম অনেক বেশি। যেমন আপনার সামনে আমরা যেই বাম্পার ইউজ করি, ক্র্যাশ গার্ড ইউজ করি, সেগুলোর একদম বেসিক প্রাইসই ইন্ডিয়ান রুপিতে 3600 রুপির থেকে শুরু। তার মানে বাংলাদেশে কত হবে আমি নিজেও জানি না ভাই। আবার যেগুলো একটু ভালো টাইপের ক্র্যাশ গার্ড, সেগুলোর দাম আপনার 4500 টাকা, 6000 টাকার উপরেও চলে গেছে। তো বাংলাদেশে যখন আসবে তখন কি ওই পার্টসগুলাই আসবে, নাকি আবার বাংলাদেশে পার্টসগুলো আলাদা করে তৈরি হবে, তখন দাম কীরকম হবে এটা আমি এখনও বলতে পারতেছি না। বাট রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল পার্টস যদি আপনারা কিনতে যান, তখন মনে হচ্ছে যে পার্টসের দাম আমাদের নর্মাল টিপিক্যাল কমিউটার সেগমেন্টের বাইকের চাইতে ভালোই বেশি হবে। আমি যেরকম এখন আমার নর্মাল যে জিক্সাটা চালাচ্ছি মনোটন, সেটার কথাই আপনাদেরকে একটু বলি। যেমন এই বাইকটা আমি খুব আরামে চালাচ্ছি, হালকা পাতলা একটা বাইক, কোনো সমস্যা নাই। এর মেইনটেনেন্স কস্টও অনেক কম। এর ইঞ্জিন অয়েল মাত্র 1 লিটারেরও কম, 850 ml ইঞ্জিন অয়েল লাগে, যেখানে আমাদের রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইকেই, মানে সবই তো 350 সিসির একই ইঞ্জিনেই আসতেছে। তো এই প্রত্যেকটা বাইকেই 2.2 লিটারের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। সো 2.2 লিটার ইঞ্জিন অয়েল আপনাকে দিতে হবে। সো আপনি যদি মিনারেলও যদি ইউজ করেন ব্রেকিং পিরিয়ডে, তাও আপনার 3টা মিনারেলের ক্যান কেনা লাগতেছে। আর তখন আপনার খরচ কম করে হইলেও 1800-2000-এর আশেপাশে হয়েই যাবে। আর এর মোবিল ফিল্টারের দাম কত বা ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম কত এখনও বলতে পারতেছি না, বাট দাম ভাই কম হওয়ার কথা না। জিক্সারেরটার দামই যদি 130 হয়, তাহলে রয়্যাল এনফিল্ডের মোবিল ফিল্টার তো অবশ্যই আরও বড় হবে।
তো তার দাম ডেফিনেটলি একটু হইলেও তো বাড়বে। আর যদি আপনারা ফুল সিনথেটিক ইউজ করেন তখন ভাই আপনাদের 5,000-এর আশেপাশে খরচ হয়েই যাবে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে গেলে। আর এরপর আমাদের যেটা সবচেয়ে কমন ইস্যু সেটা হচ্ছে মাইলেজ, বিকজ এই বাইকগুলো যেহেতু 350 সিসির বাইক, যদিও পাওয়ারফুল খুব একটা না, মাইলেজ ভালো এগুলোর। ইন্ডিয়াতে যখন আমি ছিলাম ওরা বলে যে ভাই আমরা 35-এর আশেপাশে মাইলেজ পাই, এবং ট্রু, আমি নিজেও যখন চালাচ্ছিলাম তখন আমি 35-36 এমনই মাইলেজ পাচ্ছিলাম ক্লাসিকের মধ্যে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওরা কিন্তু ফাঁকা জায়গাতে বাইক চালাচ্ছিল, সো ওদের ওখানে খুব একটা কিন্তু কোনো জ্যাম ছিল না। আমরা যেরকম ঢাকাতে ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে দাঁড়াই থাকি, ট্রাস্ট মি ভাই, এই বাইক আপনাকে 25-30 মাইলেজ দিতেও মানে হিমশিম খায় যাবে। যদি 30-এর উপরে পান তাহলে তবে আলহামদুলিল্লাহ। যদি আপনারা একদম ফাঁকা রোডে চালান, জ্যাম মুক্ত রোডে চালান, শুক্র শনিবারে হয়তো বা বাসা থেকে বের করতেছেন, একটু পূর্বাচলে যাচ্ছেন বা আশেপাশে কোথাও ঘুরতে যাচ্ছেন, তখন ইটস ফাইন, তখন আপনি ভালোই মাইলেজ পাবেন, তখন আপনি মাইলেজ 30-এর উপরেই পাবেন আশা করা যায়। বাট ঢাকাতে টিপিক্যালি জ্যামের মধ্যে চালালে আপনার মাইলেজ নিয়েও কিন্তু ভালোই চিন্তা করতে হবে, তো তখন আপনার তেলের খরচটাও মাথার মধ্যে রাখতে হবে। অ্যান্ড আমি বারবারই একটা কথাই বলতেছি ভাই, সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের কাস্টমার বেস টিপিক্যাল কাস্টমার বেস না। যারা বাইক অনেক পছন্দ করে, অনেক শখ করে বাইক কিনে, যারা খুবই কম বাইক চালাবে বা মানে বুঝতেছেন তো ভাই, ওই টাইপের কাস্টমার বেসের জন্য রয়্যাল এনফিল্ড খুবই 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 পারফেক্ট একটা বাইক। যেমন আমি আমার জিক্সার বের করি সপ্তাহে সর্বোচ্চ ভাই 2 দিন, শুক্রবার শনিবারে, তখন রাস্তাঘাট ফাঁকা থাকে আমি একটু জিক্সারটা চালাই আসি। অথবা যখন আমার R15 ছিল আমি সেম কাজটাই করতাম, জাস্ট উইকেন্ডে মাঝে মধ্যে একটু চালাইতাম। সো ওই হিসাব করে যদি আপনারা রয়্যাল এনফিল্ড কিনেন, চালান, তাহলে ভাই খুবই ভালো, কোনো সমস্যা নেই, খুব আরাম করে এনজয় করে আপনারা চালাইতে পারবেন, আপনাদের খরচও খুব একটা হবে না। কিন্তু যদি আপনারা কেউ প্রতিদিন রাইড করার জন্য এই বাইকটা কিনেন, যে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজ এই বাইক দিয়েই সারবেন, আপনি অফিস যাতায়াত করবেন, আপনি সব জায়গাতেই এই বাইক নিয়ে চলাফেরা করবেন, তখন ভাই আপনার একটু হইলেও চিন্তা করতে হবে যে অন্যান্য বাইকের তুলনায় এই বাইকের খরচ আপনাকে বেশ বেশি পোহাইতে হবে। সো যদি সেই জিনিসটা মাথায় রেখে বাইক কিনতে পারেন তাহলে ভাই অল গুড, আপনি রয়্যাল এনফিল্ড চালায় অনেক বেশি শান্তি পাবেন, অনেক বেশি মজা পাবেন, এখানে কোনো কথা নাই। কিন্তু যদি এমন হয় যে আপনার এই 150 সিসি বাইক মেনটেন করতেই কষ্ট হয়ে যাচ্ছে বা আপনার বিরক্ত লাগতেছে, তখন কিন্তু ভাই শখের বসে রয়্যাল এনফিল্ড কিনলেও আপনাকে ওই প্রাইসিংয়ের হিসাবগুলা বা মেইনটেনেন্স কস্টগুলো আপনাকে কিন্তু ঠিকই বিরক্তিকর সিচুয়েশন তৈরি করাই দিবে। তো এইগুলো একটু মাথায় রেখে দেন আপনারা রয়্যাল এনফিল্ড বাইক কিনতে পারেন। আপনারা কেউ আবার এরকম ভাইবেন না যে আমি আপনাদেরকে রয়্যাল এনফিল্ড বাইক কিনতে মানা করতেছি, না রে ভাই, বাইকটা আমার নিজেরই খুবই পছন্দের, বিকজ আমি যখন বাইকটা চালাচ্ছিলাম ইন্ডিয়াতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু এই মেইনটেনেন্স কস্টের বিষয়গুলো আপনারা একটু মাথার মধ্যে রাখেন, দেন আপনারা এই বাইকটা পারচেস করার ডিসিশনটা নিয়েন। অ্যান্ড আরেকটা ইস্যু মাথার মধ্যে রাখতেই হবে, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে প্রথমবারের মতো রয়্যাল এনফিল্ড নিয়ে আসলো ইফাত মোটরস, এবং এর অফিসিয়াল শোরুম যেহেতু তেজগাঁতেই, সো প্রথম অবস্থায় হয়তো বা এদের এই একটাই সার্ভিস সেন্টার থাকবে, একটাই ফ্ল্যাগশিপ স্টোর থাকবে। সো ঢাকার বাইরে হয়তো বা অন্যান্য জেলাতে আপনারা যদি এই বাইকটা কিনে নিয়ে যান, হয়তো বা আপনার সার্ভিস সেন্টারটা শুরুতে পাবেন না। আর এই বাইকটা তো ভাই এরকম না যে আপনি যেইখানে মন চাই সেইখানে বাইকটা খোলায় যা ইচ্ছা তাই মেরামত করেন, হয়তো বা টুকটাক ইস্যুগুলো সব জায়গাতে সলভ করা যাবে, যেমন চাইলে ব্রেক প্যাড চেঞ্জ করেন, ইঞ্জিন অয়েল ড্রেন দেন, এই সমস্ত টুকটাক কাজ ভাই যে কেউই করতে পারবে। বাট মেজর কোনো কিছু হলে আপনাকে ঘুরে ফিরে ফ্ল্যাগশিপ শোরুমেই যেতে হবে। সো এটার জন্য হয়তো ইফাত মোটরসের একটু সময় লাগবে পুরা ওয়ার্ল্ড ওয়াইড যতটুকু পারা যায় ততটুকু আর কি সার্ভিস সেন্টারগুলোকে বৃদ্ধি করা। বাট দেখা যাক ইফাত মোটরস কী করে। আর ইফাত মোটরস যেহেতু পারছে মোটামুটি একটা ন্যায্য মূল্যে এই রয়্যাল এনফিল্ড বাইকগুলোকে বাংলাদেশে লঞ্চ করতে, তো আই হোপ ইফাত মোটরস এই বাইকগুলোর স্পেয়ার পার্টসের দামও মোটামুটি রিজনেবলই রাখবে, যেন আমরা সবাই এই বাইকগুলোকে কিনে সুন্দর মতো মেনটেন করতে পারি। কিন্তু যে যাই বলেন না কেন ভাই, এই একটা কথা একদমই সত্য, সেটা হচ্ছে যে আপনার যদি এই একটা বাইকই থাকে রয়্যাল এনফিল্ডের যে কোনো একটা, এবং আপনি যদি ওই বাইকটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনের অফিস যাতায়াত অন্যান্য কাজ সমস্ত কিছু যদি শেষ করতে চান ওই একটা বাইক দিয়েই, আপনি ভাই একটু হইলেও প্যারার মধ্যে পড়তে পারেন। সো কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। বাট দিন শেষে ভাই শখের দামই সবচেয়ে বেশি। সো যদি ইচ্ছা হয় রয়্যাল এনফিল্ড কিনতে, দেন প্লিজ গো ফর ইট। অনেক ভালো বাইক, অনেক মজা পাবেন চালায়, বাট টুকটাক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনাদেরকে মেনে নিয়েই, স্পেসিফিক্যালি মেইনটেনেন্সের খরচগুলো আপনাদেরকে মেনে নিয়ে এই বাইকটা কিনতে হবে। এবং আমি জানি যে যারা এই বাইকটা কিনতেছেন তারা সবাই জেনে বুঝেই কিনতেছে যে না, এই বাইকের মেইনটেনেন্স কস্ট অবশ্যই অন্যান্য বাইকের চাইতে হাই। সো ইয়া, দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।